ডান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা আহ চতুর্থ অধ্যায় বাজার অর্থাৎ অর্থনীতি প্রথম পত্র থেকে আমরা জানি যে প্রায় প্রশ্ন আসে, যদিও গত বছর আসে নাই। তো সেই ক্ষেত্রে আমরা আসলে অর্থনীতি থেকে কি পড়ব? তো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমি যদি তোমাদেরকে একটু বলি যে অর্থনীতির হচ্ছে ছয়টা ছয়টা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। অর্থনীতি দ্বিতীয় পত্র পড়া লাগবে না, অর্থনীতি প্রথম পত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথম চারটা এবং হচ্ছে নবম, দশম, এই ছয়টা এই ছয়টা চ্যাপ্টার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কয়টার মধ্যে? টোটাল আহ 10টা 10টা অধ্যায়ের মধ্যে, অর্থনীতি প্রথম পত্রের 10টা অধ্যায়ের মধ্যে 6টা অধ্যায় হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং নবম, দশম। ঠিক আছে? তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমি আগে তোমাদের পড়াইছিলাম। আজকে আমি হচ্ছে তোমাদেরকে এই বাজার পার্টটা একটু পড়াবো। এই বাজার থেকে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আসে। তো সেই ক্ষেত্রে যেমন ঢাকা ইউনিভার্সিটি সহ গুচ্ছিত পরীক্ষা একবার আসছিল যে বাজার বলতে আসলে কোনটি বুঝায় না। তো সেক্ষেত্রে একটা অপশন ছিল নির্দিষ্ট স্থান। আসলে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বুঝায় না। আমরা নর্মালি কি বলি? বাজার কোথায়, বাজার কোথায়। বাজার অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো স্থান না। যেখানেই হচ্ছে তোমার একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে বা দর কষাকষির মাধ্যমে একটা দাম নির্ধারিত হবে এবং প্রোডাক্ট সেল হবে, সেটাই বাজার হয়ে যাবে। অর্থাৎ বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। তাহলে এইটা আশা করি তোমরা পারবা যে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। দেখো আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি, অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। ঠিক আছে? তার মানে অপশনে যদি যদি এমসিকিউ আসে তাহলে তুমি কিন্তু এটা ইজিলি করে ফেলতে পারবা যে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোন দ্রব্যকে বুঝায়, কোন দ্রব্যকে বুঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হবে। অর্থাৎ বাজার বলতে তোমাকে কোনো নির্দিষ্ট স্থানকে বুঝায় না, এখানে কয়েকটা এলিমেন্ট লাগবে। প্রথমত মনে করো আমি আমি বিক্রেতা এবং একজন ক্রেতা লাগবে সেখানে, এবং আমার একটা প্রোডাক্ট থাকতে হবে, না হলে আমি কি বেচা কেনা করব, তাই না? একটা প্রোডাক্ট থাকতে হবে এবং প্রোডাক্টটা এমন হইতে হবে যে একজন ব্যক্তি সেখানে আসবে অথবা সে কাউকে পাঠাবে, যেভাবেই হোক এখানে এসে মনে করো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা দর কষাকষির মাধ্যমে অথবা প্রতিযোগিতার মাধ্যমে একটা বেচা কেনা হবে। যেমন তুমি দেখবা যখন হচ্ছে কোনো একটা জায়গায় দেখবা হঠাৎ করে কোনো একটা জায়গায় হচ্ছে 10-12 জন দুধওয়ালা সকালবেলা দুধ নিয়ে আসছে এবং যেখানে কখনোই বেচা কেনা হয় না সেখানেই দাঁড়ায় গেছে। তার মানে কি? তার মানে সেটাই এখন বাজার হয়ে গেছে। বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। বাজার হচ্ছে যেখানে ক্রেতা বিক্রেতা এবং একটা প্রোডাক্ট থাকবে এবং সেখানে বেচা কেনা হবে, সেটাই বাজার। ঠিক আছে? ওকে, তাহলে এইটাই হচ্ছে বাজারের বিষয়। ওকে, মারজানা আক্তার শিশির, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও যে সামনে যেহেতু তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং গুচ্ছতে অর্থনীতি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তাই না? সো এই জন্য কিন্তু এটা আমরা পড়াচ্ছি। তাহলে দেখো, সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার। বাজারকে কয়েকটা ভাগে ভাগ করছে, সময়ের ভিত্তিতে, আয়তনের ভিত্তিতে, এরকম ভাবে। তো সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে আবার চার প্রকার। দেখো, অতি স্বল্পকালীন, তারপর হচ্ছে দীর্ঘকালীন, স্বল্পকালীন, অতি দীর্ঘকালীন। ঠিক আছে? তাহলে অতি স্বল্পকালীন কোনটা? অতি স্বল্পকালীন হচ্ছে যেটা তোমার অল্প সময়ের জন্য, লাইক 2 থেকে 3 ঘন্টা। যেমন কি? যেমন হচ্ছে তোমার এই যে দুধ, দুধ কিন্তু এনেই সাথে সাথে বিক্রি করে ফেলে। তারপর শাকসবজি, এটা কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, তাই না? এই যে দেখো, মাছ, মাংস, শাকসবজি, এগুলো কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, এগুলো এনেই বিক্রি করে ফেলে। এই বাজারে দ্রব্যের যোগান বাড়ানো সম্ভব হয় না। অর্থাৎ মনে করো একটা এলাকায় তোমার যতটুকু দুধ হয় অতটুকুই, তো এর চেয়ে বেশি তো যোগান এখানে বাড়ানো সম্ভব না। চাহিদা পরিবর্তনে দামের পরিবর্তন ঘটে। মনে করো আজকে ওই এলাকায় মানে কোনো দুধ, মানে সবাই দুধ বিক্রি করে ফেলছে, শুধু একজন বিক্রি করে নাই। আজকে বাজারে আইসে একজন দুধওয়ালা, দেখলো শুধুমাত্র তার দুধই আছে, আর কারো দুধ নাই।
তখন সে কি করবে, আগে বিক্রি করতো 60 টাকায়, আজকে বলবে না আজকে তো আর কোনো দুধ নাই, তাহলে আমি একাই বিক্রি করবো, এই জন্য আজকে আমি 80 টাকা বিক্রি করব। তাইলে ক্রেতা যারা আছে তারা কি করবে, তারা এসে দেখবে আচ্ছা আর তো কোনো দুধ নাই, এই দুধওয়ালা যত দাম বলবে তত দিয়ে আমাকে কিনতে হবে। এই জন্য এটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে চাহিদা পরিবর্তনে দামের পরিবর্তন ঘটে। ঠিক আছে, আমার চাহিদা বেশি, আমার লোকের চাহিদা বেশি, আমি দামও বাড়ায় ফেলতে পারবো। ঠিক আছে, এই জন্য এটা হয়। দেখবা গ্রামাঞ্চলে এগুলা প্রায়ই হয়। ঠিক আছে, তারপরে দেখো দীর্ঘকালীন বাজার যেটা। আচ্ছা এবার আমি তোমাদেরকে একটু এই যে স্বল্পকালীন দেখাইছি না, এই আবার কি, আচ্ছা দেখো স্বল্পকালীন বাজার আমরা দেখলাম, তো এইবার আমরা হচ্ছে দেখবো অতি স্বল্পকালীন দেখছি, এবার একটু স্বল্পকালীন বাজারটা দেখি। স্বল্পকালীন বাজারে যেটা হয় যে এই বাজারে দ্রব্যমূল্য নির্ধারণে যোগানের চেয়ে চাহিদার ভূমিকা অধিক। মানে এখানেও তোমার মাছ টাছ কিছুক্ষণ থাকে, বাট অত বেশি না। ঠিক আছে ভাইয়া, ভূগোল কি সেকেন্ড পেপার পড়তে হবে? না, ভূগোল সেকেন্ড পেপার অত গুরুত্বপূর্ণ না। মানে অর্থনীতি সেকেন্ড পেপার অত গুরুত্বপূর্ণ না, ভূগোল সেকেন্ড পেপার অত গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তারপরে দেখো দীর্ঘকালীন বাজারটা দেখো, যে সময় চাহিদার পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তন করা যায়, অর্থাৎ চাহিদা ও দোকানের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে। মনে করো এখানে তোমার যে প্রোডাক্ট গুলো আছে এগুলো মনে করো 2 থেকে 3 মাস পর্যন্ত থাকবে, 2 থেকে 3 মাস পর্যন্ত দীর্ঘকালীন একটা ব্যাপার। যে এই প্রোডাক্ট গুলো মনে করো যে আজকে মনে করে যে হচ্ছে লবণ কম হয়ে গেছে তাইলে, বা চাল কম হয়ে গেছে, তখন তারা ইজিলি ঢাকা থেকে বা অন্য কোনো এলাকা থেকে চাল নিতে পারবে। তার মানে চাহিদা বেশি হলে যোগানো তারা বাড়াইতে পারবে, সমস্যা নাই। আর অতি দীর্ঘকালীন যেগুলা মনে করো যে অনেক বছর, মানে 1 বছর পর্যন্ত রাখা যায়, 2 বছর পর্যন্ত রাখা যায়, এগুলো হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। দাম নির্ধারণ অনিশ্চিত থাকে, এখানে দাম নির্ধারণের মতো কিছু থাকে না। ঠিক আছে, এবার আসো আয়তনের ভিত্তিতে বাজার। আয়তন বলতে বাজারটা কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে সেটা নিয়ে বলা হয়েছে। দেখো স্থানীয় বাজার, স্থানীয় বাজার কি হয়, মনে করো ওই গ্রামের যে বাজারগুলা বা হচ্ছে ছোটখাটো বাজার, এটা হচ্ছে স্থানীয় বাজার, একটা গ্রামের একটা বাজার, এখানে শুধু মাছ মাংস দুধ এগুলোই বিক্রি হয়, এটা হচ্ছে স্থানীয় বাজার। তারপরে দেখো জাতীয় বাজার। জাতীয় বাজার কোনটা, যে পণ্যের বাজার পুরো দেশব্যাপী। মনে করো এই যে কুমিল্লায় কি আছে, কুমিল্লা মনে করো রসমালাই আছে, এই কুমিল্লা রসমালাই মনে করো যে হচ্ছে পুরো বাংলাদেশ রসমালাই তৈরি করে, কিন্তু ওই কুমিল্লা রসমালাইয়ের জন্য তারা এই কুমিল্লায় যায়। পুরো বাংলাদেশের একটা টার্গেট থাকে, যেটা কুমিল্লা রসমালাই কিনা, এটা বগুড়ার দই কিনা, এটা চাঁদপুরের ইলিশ কিনা, এটা টাঙ্গাইলের শাড়ি কিনা, এরকম একটা কিন্তু ব্যাপার থাকে। তারপর এটা সুন্দরবনের চিংড়ি কিনা, এরকম একটা ব্যাপার থাকে। এটা হচ্ছে জাতীয় বাজার। যেমন দেখো দেশীয় বস্ত্র, পোশাক, প্রসাধনী, যন্ত্রপাতি। আবার আছে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজারে যে পণ্যের বাজার দেশের গণ্ডি ছাড়িয়ে দেশের বাহিরেও সম্প্রসারিত হয়। যেমন পোশাক, পোশাকের মধ্যে সবচেয়ে টপে আছে কে, সবচেয়ে টপে আছে চীন, তারপরে 3 নাম্বার 4 নাম্বারে আছে বাংলাদেশ, তারপরে কেনিয়াও আছে। তার মানে যারা আমেরিকার বা যারা হচ্ছে তোমার ইউরোপীয় ইউনিয়নে, তারা কিন্তু দেখে যে এই পোশাকটা কোন দেশের, এটা হচ্ছে তারা কিন্তু মনে করে বাংলাদেশে নিবে, কারণ এটা আন্তর্জাতিক প্রোডাক্ট। তারপরে মনে করো যে হচ্ছে বাংলাদেশের ইলিশ 1 নম্বরে আমরা উৎপাদনে, এই জন্য পুরো বিশ্ব তাকায় থাকে ইলিশ আমাদের দিকে, ইন্ডিয়া নেয়, পাকিস্তান নেয়, এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। যেমন সোনা, আবার সোনার জন্য সবাই কোথায় তাকায় থাকে, সবাই দুবাই টুবাই ওইদিকে তাকায় থাকে। তারপর পাট, বাংলাদেশ ভারত, চা বাংলাদেশ ভারত চায়না, এগুলাই। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজারটা এটাই বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, প্রতিযোগিতার ভিত্তিতে। আর লজিক, লজিক তোমরা হচ্ছে আমি বলি যদি কারো লজিক থাকে সেক্ষেত্রেই তোমরা লজিক পড়বা, যদি কারো লজিক না থাকে তাহলে লজিক পড়ার দরকার নেই, কারণ লজিক থেকে মাত্র একটা প্রশ্ন আসবে, এবং মানে হচ্ছে লজিক এত একটু মানে ডিফিকাল্ট ডিফিকাল্ট পড়াশোনা, বা একটু হচ্ছে কমপ্লেক্স পড়াশোনা, যে তুমি যদি এটা আগে না পড়ো তাহলে পড়ার দরকার নাই, মাথা ঘুরে যাবে। সো এটা না পড়লে, যদি আগে কারো না থাকে, 1 নাম্বারের জন্য এত কষ্ট করে দরকার নাই, সেই সময়টা তুমি সাধারণ জিকেতে দাও, সেখানে তোমার কাজে দিবি। সেই সময়টা তুমি সাম্প্রতিকে বেশি বেশি সময় দাও, সাম্প্রতিকে দিলে সেখানে তুমি ভালো করতে পারবা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটা অনেক বেশি পরীক্ষায় আসে। যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রি করতে পারে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এখানে পূর্ণ প্রতিযোগিতা মানে কি, বুঝাই যাচ্ছে যে এখানে প্রচুর প্রতিযোগিতা হবে, তাই না, এখানে প্রতিযোগিতা হবে। দেখো যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, মনে করো একটা বাজারে তোমার হচ্ছে মাছ নিয়ে বসে আছে 10 জন এবং মাছ কিনতে আসছে 20 জন,
মাছ নিয়ে বসে আছে 10 জন বা মাছ কিনতে আসছে 50 জন, তার মানে কি এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা হচ্ছে। হ্যাঁ, একটা সমজাতীয় পণ্য, এখানে মাছ মনে করো কোনোটা রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, জিনিস কিন্তু সমজাতীয়ই, বাট মাছই। সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে। কেউ মনে করতেছে, একটা বলতেছে যে 100 টাকা রুইয়ের কেজি, কেউ বলতেছে 200 টাকা, কেউ বলতেছে 210 টাকা, তার মানে কাছাকাছি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করতে পারে, তাকে পূর্ণ বাজার বলে। এটাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এবং বলা হয়েছে পূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্মকে দাম গ্রহীতা হিসেবে বিবেচনা করা হয়। ফার্ম, ফার্ম বলতে এখানে আমি ব্যক্তিকে বুঝাচ্ছি। বা এমন হইতে পারে যে মনে করো বাজারে গিয়ে তুমি একটা চেয়ার চেয়ার কিনবা, হ্যাঁ, বা তুমি মনে করো হচ্ছে কোনো একটা ইয়ে কিনবা, মনে করো যে ক্রিম কিনবে। এখন ক্রিম তো অনেক আছে, লাইক তোমার হচ্ছে মনে করো যে কি বলে ফেয়ার এন্ড লাভলি আছে, আবার হচ্ছে ফেয়ার এন্ড হ্যান্ডসাম আছে, আবার হচ্ছে তোমার কি বলে ট্রিপল বি আছে, তারপর হচ্ছে আরো অনেক টাইপের আছে, তাই না? সো এখন তুমি অ্যাকচুয়ালি কোনটা কিনবা? এখন এখানে তোমাকে যে প্রাইসটা দেওয়া আছে সেটাই তো তোমার কিনতে হবে, তাই না? এখানে তো সব কোম্পানির প্রোডাক্ট তো একই টাইপের না, এক এক কোম্পানির প্রোডাক্ট এবং এক এক কোম্পানির প্রাইস তো এক এক রকম। এই জন্য এখানে ফার্মকে দাম গ্রহীতা বা প্রাইস টেকার বলা হয়েছে। ঠিক আছে, বৈশিষ্ট্য দেখো, বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা, সমজাতীয় দ্রব্য, অবাধে প্রবেশ ও প্রস্থান, যৌক্তিক আচরণ, উপকরণ সমূহ গতিশীলতা। এইটা একটু ভালো করে পড়বা। এই যে এইটা, এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এইটা এবং এটার বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বা। ঠিক আছে, এবার আসো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখানে কি হয়? এখানে যে বাজারে অল্প সংখ্যক ক্রেতা ও বিক্রেতার মধ্যে অসম প্রতিযোগিতার ভিত্তিতে দর ক্রয় বিক্রয় করা হয়, তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। ঠিক আছে, এখানে মাত্র একজন, মনে করো যে আচ্ছা এটাই এখানে অপূর্ণ, এটা একটু কম, এটা বাংলাদেশে একটু কম। মানব শনি বাজারটা দেখো, মানব শনি, মানব শনি মানে একজন ক্রেতা থাকে, মাত্র একজন ক্রেতা। শনি, শনি মানে কি? শনি মানে হচ্ছে ক্রেতা, আর মন মানে একজন, তার মানে এখানে ক্রেতা থাকে কয়জন? একজন, এবং বিক্রেতা থাকে অনেক। যেমন মনে করো একটা এলাকায় 100 আখের ক্ষেত আছে, কিন্তু সেই এলাকায় মাত্র একটা চিনির কল আছে। তার মানে চিনির কল যে ক্রেতা সেই তো আখ কিনবে, চিনি বানাইতে কি লাগে? আখ লাগে। তো যে ক্রেতা চিনি কল, সে এমন একটা চিনি কল আছে, আর আখের ক্ষেত আছে মনে করো 100 জনের। এখন তার মানে ক্রেতা কয়জন? একজন চিনি কল, আর বিক্রেতা কয়জন? 100 ওই যে আখের ক্ষেতলা, তাই না? তো এইটাকে বলা হয়েছে যে অসংখ্য বিক্রেতা আর হচ্ছে একজন ক্রেতা। ক্রেতা নির্ধারিত দামে পণ্য বিক্রি হবে। এখন ক্রেতাকে মনে করো ওই চিনি কল হচ্ছে ক্রেতা, ক্রেতা বলল ভাই আমি এই আখের জন্য আপনাকে এই একটা আখের জন্য মাত্র 5 টাকা করে দিব। এখন যারা বিক্রেতা তারা তো এই দামই বিক্রি করতে বাধ্য। কেউ বিক্রি করবে, কেউ বিক্রি করবে না। কেউ মনে করবে আচ্ছা আমি এটা অন্য গ্রামে নিয়ে বিক্রি করবো, বা অন্য চিনি করে নিয়ে বেশি দামে বিক্রি করব। ঠিক আছে, বাট এখানে দামটা কিন্তু ক্রেতাই ফিক্স করে, যে 5 টাকা হইলে আমার আগ দিয়া যান, না হইলে লাগবে না, এরকম। তারপর ডুব শ্রেণী, ডুব শ্রেণী মানে যেখানে 2 জন ক্রেতা থাকবে। মনে করো ওই একটা এলাকায় 2টা চিনির কল আছে, তাইলে আর বাকি 100 জন মনে করো যে আখের খামারি আছে, এরকম। ডুব শনি মানে, ডুও মানে কি? 2, আর শনি মানে ক্রেতা। ওকে, তারপরে ডুওপলি, পলি মানে হচ্ছে তোমার হচ্ছে বিক্রেতা। ঠিক আছে, দেখো 2 জন বিক্রেতা, ডুও মানে 2, আর মনোপলি যেটা, মনোপলি মানে হচ্ছে একজন বিক্রেতা। এটা মনে রাখবা, এখানে আসে নাই মনোপলি। মনো মানে এক, পলি মানে বিক্রেতা, একজন বিক্রেতা। একজন বিক্রেতা মনে করো এই যে মনে করো কোন একটা এলাকায় গ্যাসের সিলিন্ডার একজনই বিক্রি করে, তাহলে সে কি হলো? সে একক বিক্রেতা, তাহলে এটা হচ্ছে মনোপলি। আর ডুওপলি মানে 2 জন বিক্রেতা। মনে করো কোন একটা এলাকায় শুধুমাত্র 2 জনই এমন ব্যক্তি আছে যারা হচ্ছে তোমার চিনি বিক্রি করে, তাহলে তারা ডুওপলি। যেমন অসংখ্য ক্রেতা, বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে না। হ্যাঁ, বিক্রেতা কিন্তু 2 জনই থাকবে, দ্রব্য সমজাতীয় হয়। ঠিক আছে, স্বল্প সংখ্যক বিক্রেতা, 2 এর অধিক কিন্তু খুব বেশি না। একচেটিয়া বাজারটা একটু ভালো করে পড়বা। একচেটিয়া সিভিক্স, সিভিক্স একটু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই গুরুত্বপূর্ণ। একজন বলছো লজিক একটা সিম্পল সাবজেক্ট, দেখো তুমি হয়তো পড়ছো এই জন্য তুমি জানো এটা সিম্পল সাবজেক্ট, কিন্তু যারা পড়ে নাই তাদের জন্য কিন্তু এটা সিম্পল না। কারণ আমি আজকে 5 বছর যাবত পড়াচ্ছি, সো আমাকে অনেক স্টুডেন্ট বলে ভাইয়া লজিকটা আসলে না পড়াইলে বা না ধরলে বুঝি না। তো সেই ধারাবাহিকতা আমি বললাম যে যদি কারো এসএসসি তে লজিক না থাকে, তাইলে তুমি লজিক মাত্র একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন বেশি আসবে না। সো তুমি এখানে যত টাইম দিবা এত টাইম তোমার দরকার নাই। বাকিগুলো আমি কেন বলতেছি? কারণ এই যে ইতিহাস, পৌরনীতি,
এগুলা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার নর্মাল যে জিকে আছে সেখানেও কভার হয়ে যাবে। ঠিক আছে, আমি শুধু এগুলা এই মৌলিক জিকের জন্য বলতেছি এমন না, এখান থেকে পড়লে তোমার মৌলিক জিকে প্লাস নর্মাল যে জিকে আছে সেগুলো কভার হয়ে যাবে। বাট এই লজিক পড়লে তুমি হাইয়েস্ট একটা প্রশ্ন পাবা। তার মানে এত এত বই পুরো 2টা পেপার পরে মাত্র একটা কমন পড়া আসলে খুব একটা ভালো না। তার চেয়ে তুমি ওই পুরো সময়টা তুমি সাম্প্রতিকে দাও, তাইলে ভালো হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তারপরে দেখো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, ওই তো এখানে বহু সংখ্যক বিক্রেতা, বাজারে বহু সংখ্যক বিক্রেতা যখন একই জাতীয় কিন্তু পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে তখন তাকে বলে একচেটিয়ামূলক প্রতিযোগিতামূলক বাজার। মানে বাজারে বহু সংখ্যক বিক্রেতা, তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে দেখলাম মাছ বিক্রেতা অনেক আছে, ঠিক আছে, একই জাতীয় পণ্য একই জাতীয় কিন্তু পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে। বা তুমি বাজারে গেছো, গিয়ে দেখলা হচ্ছে কেউ চিনি বিক্রি করতেছে, কেউ মনে করো হচ্ছে গুড় বিক্রি করতেছে, মানে কাঁচা দুইটাই মিষ্টি কিন্তু একটু আলাদা। ঠিক আছে, এরকম এগুলো হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এখানে বিজ্ঞাপন অধিক গুরুত্বপূর্ণ। বা তুমি বাজারে গেলা, যে তুমি এখন ঈদের শপিং করবা, এখন তুমি শার্টার প্যান্ট কিনবা, কিন্তু শার্টার প্যান্ট তো মনে করো যে অনেকেরই আছে, মনে করো এটা শার্টার প্যান্ট মনে করো যে হচ্ছে তোমার দর্জি বাড়িও বিক্রি করে, তোমার ওই তোমার হচ্ছে রিচ মেনও বিক্রি করে, সেইলরও বিক্রি করে। এখন তুমি কার কাছ থেকে কিনবা? এখানে তুমি হয়তো বিজ্ঞাপন দেখবা, তুমি হয়তো বিজ্ঞাপনে দেখবা আচ্ছা আড়ং আড়ং আছে, আড়ং এটা দিচ্ছে, সেইলর এটা দেখাচ্ছে। হ্যাঁ, তুমি হয়তো ওই বিজ্ঞাপনেও অনেকটা হচ্ছে কি ইনফ্লুয়েন্স হইতে পারো। ঠিক আছে, এটাই বলা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে প্রবক্তাটা দেখবা, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের প্রবক্তা ES চেম্বারলিন। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার ওইরকম গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখানে আমরা কিছু জিনিস দেখবো, এটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখো, কোন দ্রব্যের প্রতি এককের উৎপাদন ব্যয়কে বলে গড় ব্যয়। কোন দ্রব্যের প্রতি এককের উৎপাদন ব্যয়কে বলে গড় ব্যয়। প্রতি একক, ঠিক আছে, প্রতি একক মানে পুরো জিনিসটাকে ভাগ করলে যে এককগুলা বের হয়, এই প্রতি এককের যে উৎপাদন ব্যয় সেটাকে বলে গড় ব্যয়। ঠিক আছে, এটি একটু মুখস্থ করবা। আর গড় ব্যয় কিন্তু এই যে এটা আসে, গড় ব্যয় যখন সর্বনিম্ন হয়, প্রান্তিক ব্যয় তখন গড় ব্যয় সমান হয়। গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় একটু পরে আমি দেখাবো এগুলা। গড় ব্যয় রেখার আকৃতি ইউ আকৃতির, এটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে, এটা প্রায় পরীক্ষায় আসে। গড় ব্যয় রেখার আকৃতি কেমন? গড় ব্যয় রেখার আকৃতি হচ্ছে ইউ আকৃতির। ঠিক আছে, উৎপাদন বৃদ্ধি পেলে গড় স্থির ব্যয় হচ্ছে হ্রাস পায়। এগুলা জাস্ট হচ্ছে তোমার, আমি হচ্ছে যদি তৃতীয় অধ্যায় তো পড়াইছি, তৃতীয় অধ্যায় এগুলো ভালো করে বুঝাইছি, এখন আলাদা করে আবার বুঝাইতে গেলে প্রচুর টাইম লাগবে। তোমরা জাস্ট হচ্ছে আমি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস জায়গায় দেই, সেগুলো এখন দেখো। ঠিক আছে, এগুলার আরো বিস্তারিত ক্লাস নেওয়া হবে, আমাদের পেইড বেচে নেওয়া হবে। এই যে যেমন হচ্ছে গড় ব্যয় রেখা আকৃতি ইউ আকৃতির, এটা একটু ভালো করে দেখো। তারপরে হচ্ছে এই যে প্রান্তিক আয়ের সূত্রটা দেখবা, প্রান্তিক আয়ের সূত্রটা দেখবা, MR। ঠিক আছে, মার্জিনাল রেভিনিউ সমান সমান টোটাল রেভিনিউ ভাগ হচ্ছে কিউ পরিমাণ। ঠিক আছে, এটা দেখবা। তারপরে হচ্ছে এই যে প্রান্তিক আয়, দেখো প্রান্তিক আয়টা দেখো, বিক্রয়ের পরিমাণ 1 একক বাড়লে মোট আয় যে পরিমাণ বাড়ে তাকে বলে কি? প্রান্তিক আয়। ঠিক আছে, বিক্রয়ের পরিমাণ 1 একক বাড়লে মোট আয় যে পরিমাণ বাড়ে সেটাই হচ্ছে প্রান্তিক আয়। ওকে, তারপরে এখান থেকে এই যে বাজার কাঠামোটা এখানে ছবি দেওয়া আছে, দেখো আয়তনের ভিত্তিতে বাজার, সময়ের ভিত্তিতে বাজার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। আয়তনের ভিত্তিতে বাজার হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করা হয়েছে, অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। আর প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দেখো কয় ভাগে ভাগ করা হয়েছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তো আমি বলছি যে এখানে হচ্ছে অনেক ক্রেতা অনেক বিক্রেতা এবং একটা নির্দিষ্ট দামে দর কষাকষির মাধ্যমে বিক্রি করে। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেগুলা, সেগুলোকে দেখো একচেটিয়া বাজার, ডুওপলি, অলিগোপলি, একচেটিয়া, দ্বিপাক্ষিক, মনপসনী, অলিগোপলি। হ্যাঁ, এগুলা অলিগোপলি, এটা দুইবার হয়ে গেছে। তো মনপসনী মনোপলি হবে আর কি, এইভাবে। ঠিক আছে, একচেটিয়া বাজার, যে বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে, উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক থাকে না, অপর বিক্রেতার জন্য বাজারে প্রবেশ বাধা থাকে, তাকে একচেটিয়া বাজার বলে। একচেটিয়া আমরা বলি না এই তুমি তো একচেটিয়া কাজ করতেছ, মানে সে নিজেই নিজে, আর সেটা আর কেউ করতে পারবে না। মনে করো বাংলাদেশে যেমন তিতাস গ্যাস গ্যাস বলি বা বিদ্যুৎ বলি, পল্লী বিদ্যুৎ, হ্যাঁ,
এটা মনে করো একটা কোম্পানি শুধু দিতে পারবে, গ্যাস বা বিদ্যুৎ একটা কোম্পানি দিতে পারবে, এর বাইরে অন্য কেউ দিতে পারবে না। এটা হয়ে গেছে একচেটিয়া বাজার। ঠিক আছে, তারপরে দেখো বৈশিষ্ট্য, উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য, মানে এই ধরনের গ্যাস অন্য কোনো কোম্পানি দিতে পারবে না। ঠিক আছে, এই জন্য উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকবে না। মনে করো যে হচ্ছে এই যে করোনার ভ্যাকসিন সরকার যে কোনো একটা প্রতিষ্ঠানকে বলল যে তাদেরকেই শুধুমাত্র লাইসেন্স দিবে, যে আপনি বিদেশ থেকে এটা কিনে এনে তারপরে সরকার আপনার থেকে কিনে সেটা জনগণকে দিবে। এরকম কিন্তু হয়েছিল করোনার সময়। সো সরকার নিজে না কিনে অন্য একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিছিল যে আপনারা হচ্ছে কিনে নিয়ে আসেন ভ্যাকসিনটা, তারপরে আমরা আপনাদের কাছ থেকে কিনে সেটা আমরা জনগণকে দিব। তার মানে কি এইখানে কিন্তু একচেটিয়া বাজার হয়ে গেছে। ওই যে কোম্পানিটা হচ্ছে বিদেশ থেকে করোনার ভ্যাকসিন নিয়ে আসবে সে একমাত্র লাইসেন্স পাবে, অন্য কেউ আর কিনতে পারবে না। বিষয়টা এমন। ঠিক আছে, এই যে উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকবে না, নতুন উৎপাদনকারী বা বিক্রেতা বাজারে প্রবেশ করতে পারবে না, মানে অন্য কোনো কোম্পানি কাজ করতে পারবে না। বিক্রেতা সহজেই অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারবে। মানে এখানে কি হয়েছে, ওই বিক্রেতা যেই কোম্পানিকে দায়িত্বটা দেওয়া হয়েছে ওই কোম্পানি কি করবে, মনে করো 20 টাকা দিয়ে কিনছে, সেটার দাম দিয়ে দিবে 100 টাকা। এখানে তো আর কেউ নাই, কারণ তার তো বিকল্প কোনো কোম্পানি নাই। এই জন্য সে চাইলে 100 টাকাও দিতে পারে। এই জন্য বলছে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে সক্ষম হবে। একচেটিয়া বাজারে চাহিদা রেখা চাহিদা রেখা মানে হচ্ছে AR। ঠিক আছে, এটা ডি সমান সমান ডি, বাম থেকে ডান দিকে নিম্নগামী। এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে যে কোন দিকে নিম্নগামী হবে বা এটা কি উচ্চগামী না নিম্নগামী হবে, এগুলো একটু ভালো করে পড়বা। এবং এই বাজারে সর্বদা পি মানে হচ্ছে দাম গ্রেটার দেন MC, মার্জিনাল কস্ট হবে। দাম সবসময় মার্জিনাল কস্ট থেকে বেশি হবে। ঠিক আছে, এগুলা। তারপরে হচ্ছে দেখবা বৈশিষ্ট্য এই যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কোনটা, যখন কোনো বাজারে বহু সংখ্যক বিক্রেতা একই জাতীয় কিন্তু পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে তখন তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। একচেটিয়া বলতে বোঝায় যেখানে একজন ব্যক্তি বিক্রেতা থাকবে, আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু আবার বহু সংখ্যক বিক্রেতা থাকবে এবং সেখানে প্রতিযোগিতার ভিত্তিতে হবে। ঠিক আছে, বৈশিষ্ট্য, ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকে, একচেটিয়াতে ছিল না। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা বা গড় আয় রেখা অধিকতর স্থিতিস্থাপক হয়। ঠিক আছে, দ্রব্যের পৃথকীকরণ এই বাজারের প্রধান বৈশিষ্ট্য। এগুলা যারা মনে করো আগে ইকোনমিক্স পড়ে আসছো তোমাদের জন্য হয়তো ইজি হচ্ছে, আর বাকি যারা আগে পড়ে নাই তাদের জন্য একটু কঠিন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমি একটু এখানে দাগায় দেই, তাহলে তোমরা হচ্ছে একটু বুঝতে পারবা যে কোনগুলা এই যে আরো জানতে হবে। এখানে আরো জানতে হবে যেগুলো আছে এগুলো অত গুরুত্বপূর্ণ না, এগুলো তেমন না পড়লে, মানে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা হচ্ছে যারা আমাদের পেড ব্যাচে আসো তোমরা এগুলোর PDF পাইলে সেখান থেকে পড়ে নিও। বাট এই MCQ গুলো অবশ্যই ভালো করে পড়বা। এখানে কয়টা MCQ আছে, এখানে প্রায় 34টা MCQ আছে, 34টা MCQ ভালো করে পড়ে নিবা। ঠিক আছে, এবার আমি যদি নবম অধ্যায়টা দেখাই, নবম অধ্যায়ে কি কি আছে দেখো। নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। সামগ্রিক আয় বলতে একটা দেশের যত আয় এবং একটা দেশের যত ব্যয় আছে সেগুলোকে বোঝায়। দেখো সামগ্রিক আয় কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত মানে এক বছরে একটা দেশের জনগণের আর্থিক কর্মকাণ্ডের ফলে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রীর অর্থমূল্যকে বলে সামগ্রিক বা জাতীয় আয়। মানে একটা দেশে এক বছরের মধ্যে তাদের জনগণের দ্বারা যত বেশি উৎপাদন কার্যক্রম হয়েছে, মনে করে কেউ পোশাক উৎপাদন করছে, কেউ মাছ উৎপাদন করছে, কেউ ধান উৎপাদন করছে, কেউ পাট উৎপাদন করছে, এমন যত যা কিছু উৎপাদন হয়েছে, যত আয় হয়েছে সবগুলো মিলিয়েছে সামগ্রিক আয়। এবং ওই এক বছরে একটা দেশে যত ব্যয় হয়েছে, সরকারের ব্যয়, জনগণের ব্যয়, যত ব্যয় হয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট, হ্যাঁ, যত ব্যয় হয়েছে সবগুলো হচ্ছে সামগ্রিক ব্যয়। ঠিক আছে, দেখো সামগ্রিক আয় এটা আমরা বুঝলাম। জাতীয় আয়কে কয়েকটা দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করা যায়, 3টি। আচ্ছা, খাজনা মজুরি শুধু মুনাফা করলে পাওয়া যায় জাতীয় আয়। জাতীয় আয়তে কি কি থাকে? জাতীয় আয় বলতে হয়তো সামগ্রিক আয় যেটা ওইরকম জাতীয় আয়, খাজনা মজুরি সুদ ও মুনাফা যোগ করলে এটা পাওয়া যায়। আচ্ছা, এখানে আমরা দেখব যে একটা দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড দেখা যায় জাতীয় আয় থেকে, মানে সেই দেশের অর্থনীতি কি ভালো না খারাপ, কেমন আছে সেটা বোঝা যায় জাতীয় আয় থেকে, মানে সেই দেশের আয় কেমন থাকে। তো এই মোট জাতীয় আয়টাকে যদি আমরা দেখি GNI, গ্রোস ন্যাশনাল ইনকাম যেটাকে বলা হয় কোন নির্দিষ্ট সময়ে বা এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা কোন অর্থনীতিতে উৎপাদিত হয় তার সামগ্রিক অর্থমূল্যকে মোট জাতীয় আয় বলে।
দ্রব্য এবং সেবা 1 বছরের, সেগুলোকে যোগ করলে মোট জাতীয় আয় পাওয়া যায়। এটার বৈশিষ্ট্য কি দেখো, আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে সঞ্চয় থাকে। এটা আমরা সবাই জানি। আমার যে আয় আছে, মনে করো আমি 100 টাকা আয় করি, দিনে 100 টাকা আয় করি, আমার এই দিনে আমার খরচ হয় 80 টাকা, তাহলে যে 20 টাকা থাকে এটাই তো আমার সঞ্চয়, তাই না? এটাই বলছে। দেখো, শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য ও সেবা ধরা হয়, প্রাথমিক মাধ্যমিক দ্রব্য বাদ দিতে হয়। চূড়ান্ত দ্রব্য কোনটা? মনে করো তুমি হচ্ছে একটা কি বানাবা, একটা তুমি হচ্ছে কাগজ বানাবা। কাগজ বানাবা তুমি কিভাবে? তুমি হচ্ছে কাঠ থেকে বা বাঁশ থেকে তুমি হচ্ছে কাগজ বানাবা, তাই না? বাঁশ থেকে কাগজ বানাবা। এখন তুমি এই যে প্রথমে বাঁশগুলা কিনছো, বাঁশগুলা কিনে তারপর বাঁশগুলাকে তুমি প্রসেসিং করছো, প্রসেসিং করে তারপরে না তুমি পেপার বানাইছো, তাই না? তার মানে এই শুধু পেপারের কষ্ট এখানে ধরা হয়, ওই যে বাঁশ কিনা বাঁশ আবার প্রসেসিং করা এগুলার কষ্ট এখানে ধরা হয় না। শুধু চূড়ান্ত দ্রব্য সেবা ধরা হয়, প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যটা কিন্তু বাদ দিতে হয়। ঠিক আছে? দেশ ও দেশের বাইরে অবস্থিত দেশীয় নাগরিকদের সৃষ্ট আর্থিক অবদান অন্তর্ভুক্ত হয়, দেশের ভেতরের অবস্থিত বিদেশিদের অর্জিত আয় ধরা হয় না। অর্থাৎ বাংলাদেশে যারা বিদেশে আছে তাদের আয়গুলা দেশে যে আসে সেগুলো হিসাব করা হয়, কিন্তু বাংলাদেশে যে বিদেশি নাগরিকরা আছে তারা যে ইনকাম করে তাদের দেশে আবার টাকা নিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু এখানে ইনক্লুড হয় না। এইভাবে আসলে হিসাবটা হয়। জিএনআই হিসাব করার সময় দ্রব্য সামগ্রীর দাম যদি চলতি বাজার মূল্যে ধরা হয় তাকে চলতি বাজার মূল্য বলা হয়। ঠিক আছে? আর নিট জাতীয় আয় কোনটা দেখো, আমি এখানে দাগায় দেই যে কোনগুলো তোমরা পড়বা, এত বিস্তারিত আসলে দেখানোর সময় নাই। নিট জাতীয় আয়, এখানে দেখবা নিট জাতীয় আয় আসলে কাকে বলে এটা পড়বা। তারপরে এনডিপির সূত্রটা দেখবা, কোন দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ধারিত হয় এটার মাধ্যমে, এনডিপির মাধ্যমে কোন দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ধারিত হয়। ঠিক আছে? তারপরে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি, এখানে যে জিনিসটা দেখবা, দেখো এই যে দেশে কর্মরত বিদেশিদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয় না। দেশে যে বিদেশিরা আছে তাদের আয় কিন্তু এখানে হয় না, কিন্তু বাংলাদেশের যারা বিদেশি আছে তাদের আয়গুলো এখানে হবে জাতীয় উৎপাদনে। আর মোট দেশীয় উৎপাদন জিডিপি যেটা, এটা হচ্ছে কোন একটা মানে পুরো বাংলাদেশের মধ্যে যেই উৎপাদনগুলো হয় সেগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। দেখো, প্রবাসে কর্মরত দেশীয়দের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না, এখানে দেশে কর্মরত বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়। শুধু এটা দেশের মধ্যে, একটা এরিয়ার মধ্যে, মানে শুধু বাংলাদেশ। এখানে প্রবাসীরা যে ইনকাম করে সেটাও অন্তর্ভুক্ত হয়, কিন্তু বিদেশে বাংলাদেশে যারা আছে তাদেরটা অন্তর্ভুক্ত হয় না। আচ্ছা, জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলো একটু দেখবা, নির্ভরযোগ্য তথ্যের অভাব, তারপর হচ্ছে এই যে দ্বৈত গণনা সমস্যা, একটা জিনিস দুইবার গণনা হয়ে যায়, কর ফাঁকি, এগুলো আসলে সমস্যা। সামগ্রিক ব্যয়, সামগ্রিক ব্যয়টাও দেখবা কি, চূড়ান্ত পণ্য সেবার বর্তমান মূল্যকে সামগ্রিক ব্যয় বলা যায়, চূড়ান্ত পণ্য যেগুলা এবং সেবার বর্তমান মূল্য। ঠিক আছে? এটার মধ্যে আছে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়, তিনটাই কিন্তু আসে। ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সামগ্রিক ব্যয়। তাহলে ভোগ ব্যয় কি, তারপর সরকারি ব্যয়, সরকারি যে ব্যয়গুলা হয় সেগুলা, এবং এগুলা একটু পড়বা। সঞ্চয় হিসাব করার সূত্র সেম মাইনাস আছে, এটা ভুল আছে। আচ্ছা, সামগ্রিক আয় ব্যয়, এই যে সামগ্রিক আয় ব্যয়, মোট দেশজ ব্যয়, তারপর হচ্ছে এই তো এখানে একটু পড়বা, আমি এটা একটু দেখাই দিই। সামগ্রিক আয় ব্যয়, অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদনই মোট জাতীয় আয়, মানে যেই পরিমাণ উৎপাদন হচ্ছে, মনে করো একটা দেশে 120 বিলিয়ন ডলার উৎপাদন হচ্ছে, সেটাই হচ্ছে মোট জাতীয় আয় হিসেবে ধরা হয়। নিট জাতীয় আয় কোনটা? নিট জাতীয় আয় বিয়োগ উৎপাদিত দ্রব্য সেবাকর্মের আর্থিক মূল্য এখানে ধরা হয়েছে। আর মোট দেশজ উৎপাদন যেটা, মোট দেশজ উৎপাদন সমান সমান হচ্ছে, দেশজ মানে কি, জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, সেখানে হচ্ছে ভোগ থাকবে, ভোগ বলতে এখানে সি, বিনিয়োগ মানে আয়, ইনভেস্টমেন্ট, তারপর সরকারি ব্যয় যেটা জি। ঠিক আছে? এগুলা হিসাব করা হবে, সূত্রগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। আর নিট জাতীয় উৎপাদন যেটা, নেট ন্যাশনাল প্রোডাক্ট, সেখানে বলা হয়েছে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন সামগ্রিক ব্যবহারজনিত ব্যয় বা জাতীয় অপচয় ব্যয় বাদ দিলে, জাতীয় যে অপচয় আছে সেটা বাদ দিতে হবে। ঠিক আছে? মোট মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয় থেকে যেটা অপচয় ব্যয়, যেটা হঠাৎ করে হয়ে যায়, সেই অপচয় ব্যয়টা বাদ দিলে যে অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলে। যেমন নিট জাতীয় উৎপাদন নেট ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, আর এটা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হচ্ছে সিসিএ। ঠিক আছে? এটা এটা বাদ দিলেই কিন্তু হয়ে যাবে। আর মোট জাতীয় আয় কোনটা দেখো, জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম, দেশের জনসাধারণের অর্থনৈতিক কার্যাবলীর ফলে প্রতি বছর যে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী ও সেবা কার্য উৎপাদিত হয় তাহার আর্থিক মূল্যকে সাধারণভাবে জাতীয় আয় বা জিএনআই বলে। ঠিক আছে?
আর এখানে আরো জানতে হবে যে অনেক তথ্য দেওয়া আছে, এগুলো জাস্ট এক নজর দেখবা। যেমন বাংলাদেশের জাতীয় আয়ের উৎসগুলোকে যে কয়টা খাতে ভাগ করা যায়, 15টা খাতে। দ্রব্যের দাম হবে প্রান্তিক উৎপাদন ক্ষমতার সমান। তারপর সঞ্চয় হিসাব করার সূত্র হচ্ছে এস, এস দিয়ে সঞ্চয় বুঝায় ওয়াই মাইনাস সি। তারপর স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান সমান এ প্লাস বি ওয়াই। আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে থাকে সঞ্চয়। এগুলো এখানে অনেক কিছু দেওয়া আছে এক্সট্রা করে, এগুলো একটু পড়ে ফেলবে এক নজর, ঠিক আছে? ওকে, তাহলে এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে। কতগুলো এমসিকিউ? 31টা এমসিকিউ। তারপর দশম অধ্যায় আছে মুদ্রা ও ব্যাংক। এখানে ব্যাংক ট্যাঙ্ক নিয়ে বলা আছে। মুদ্রা কি আসলে? মুদ্রা বলতে বুঝায় বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার, মূল্যের পরিমাপক। এগুলো একটু দেখবা। বিনিময়ের মাধ্যমটাই এখানে মেন বুঝায়। তারপর অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতা বুঝায়। মনে করো এই যে আমার কাছে একটা মনে করো 10 টাকার নোট আছে। এই 10 টাকার নোটটা দিয়ে আসলে কি বুঝায়? এই 10 টাকা দিয়ে আমি কি কি কিনতে পারবো। এই 10 টাকা দিয়ে আমি মনে করো কয়টা আইসক্রিম কিনতে পারবো? 10 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনতে পারবো। কিন্তু এটার পাশে যদি 100 টাকার নোট থাকে, তাহলে এটা দিয়ে আমি কয়টা আইসক্রিম কিনতে পারবো? 10টা আইসক্রিম কিনতে পারবো। তার মানে এইটার যোগ্যতা হচ্ছে একটা আইসক্রিম, আর এটার পাশে 100 টাকা থাকলে ওইটার যোগ্যতা হচ্ছে 10টা আইসক্রিম। এটাই বুঝায় অর্থের অর্থের মূল্য বলতে বুঝায় অর্থের ক্রয় ক্ষমতা, ঠিক আছে? ওকে, অর্থের মূল্যের সাথে দাম স্তর সম্পর্কে বিপরীতমুখী। মানে অর্থের মূল্য, তোমার কোনো একটা প্রোডাক্টের দাম, মনে করো এই কলমটা আগে 10 টাকা ছিল, এখন এই কলমটার দাম হয়ে গেছে মনে করো যে 20 টাকা। 20 টাকা হওয়াতে কি হয়, আগে 10 টাকা দিয়ে আমি এটা কিনতে পারতাম, কিন্তু এখন 10 টাকা দিয়ে কিনতে পারি না, এখন 20 টাকা লাগে। তার মানে অর্থের মূল্য কমে গেছে, কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে গেছে। এটা হচ্ছে বলছে যে অর্থের মূল্যের সাথে দাম স্তর সম্পর্কে বিপরীতমুখী। এগুলো এখানে বুঝাইছে, ঠিক আছে? এখানে ওই যে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি এগুলো তোমরা জানো, সেগুলো হচ্ছে তোমাদের আলাদা করে একজন ভাইয়া, এগুলো হচ্ছে আরো ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। তো তোমরা সামনে হচ্ছে এটার জন্য ভালো করে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ হচ্ছে ভালো কিছু হবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে শেষ করতেছি।